আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। semicolon.com এর নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন। আজ আমরা পাইথন প্রোগ্রামিং কোর্সের প্রথম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের টপিক হলো প্রোগ্রাম প্ল্যানিং প্রসেস, অর্থাৎ প্রোগ্রাম পরিকল্পনার প্রসেস। অনেকেই মনে করেন যে একজন প্রোগ্রামারের কাজ হচ্ছে কম্পিউটারের সামনে বসে বসে কোড লেখা, কিন্তু বাস্তবে একজন ভালো প্রোগ্রামার কখনোই কোডিং দিয়ে শুরু করেন না। কোডিং শুরু হওয়ার আগেই তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেই ধাপগুলোই খুব সহজ ভাষায় শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ক্লাস শেষে আপনারা 4টা বিষয় জানতে পারবেন। প্রথমত, প্রোগ্রাম প্ল্যানিং বলতে আসলে কি বোঝায়। দ্বিতীয়ত, প্রোগ্রাম প্ল্যানিং এর ধাপগুলা কি কি। তৃতীয়ত, প্রতিটি ধাপে আসলে কি কি কাজ করা হয় এবং বাস্তব জীবনে প্রোগ্রাম ডেভেলপমেন্টের প্রসেসটা কিভাবে অনুসরণ করা হয় সেই ব্যাপারগুলো। অর্থাৎ আজকের ক্লাসের পর আপনারা বুঝতে পারবেন একটি প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয়। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসের লেকচারে ঢুকে পড়ি। আচ্ছা, আমি আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, ধরুন আপনি একটা নতুন বাড়ি তৈরি করতে চান, আপনি কি সরাসরি ইট কিনে দেয়াল তৈরি করা শুরু করবেন? অবশ্যই না। প্রথমে জায়গা নির্বাচন করবেন, তারপর একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাবেন, তারপর বাজেট করবেন, তারপর প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস সংগ্রহ করবেন এবং সবশেষে নির্মাণ কাজ শুরু হবে। অর্থাৎ একটা বাড়ি তৈরির আগেও একটি নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন আছে। ঠিক একইভাবে একটি প্রোগ্রাম লেখার আগেও একটা পরিকল্পনার প্রয়োজন হয়। যদি পরিকল্পনা ছাড়া কোডিং শুরু করা হয় তাহলে মাঝপথেই ভুল হবে, সময় নষ্ট হবে এবং অনেক সময় পুরো প্রোগ্রাম নতুন করে লিখতে হতে পারে। এই কারণে প্রোগ্রাম প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পুরো প্রসেসের একটা ওভারভিউ দেখে নেব। একটি প্রোগ্রাম তৈরির সময় সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। তার ভিতরে প্রথমে আছে সমস্যা চিহ্নিতকরণ, তারপরে সেই সমস্যা বিশ্লেষণ করা হয়, এরপর প্রয়োজনীয় ইনপুট এবং আউটপুট নির্ধারণ করা হয়। তারপরে সেই ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে আমরা অ্যালগরিদম উন্নয়ন করি। অ্যালগরিদমের পরে আমরা সেই অ্যালগরিদমেরই একটা ফ্লোচার্ট তৈরি করি। ফ্লোচার্ট তৈরি করার পরে প্রোগ্রামিং এর জন্য একটা ভাষা নির্ধারণ করতে হয়। এই স্টেপে ভাষা নির্ধারণ করার পরে প্রোগ্রাম রচনা অর্থাৎ কোডিং করতে হয়। কোডিং করার পরে প্রোগ্রামের ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেই জিনিসগুলা ঠিক করা হয় প্রোগ্রাম কম্পাইলেশন স্টেপে। তারপরে যদি কোনো প্রোগ্রামে ভুল টুল থাকে সেগুলাকে আমরা ডিবাগ করি। ডিবাগ করার পরে আমাদের ডকুমেন্টেশন তৈরি করা হয়, অর্থাৎ প্রোগ্রামের কোন অপশন কিভাবে কাজ করে, কোনটা কিভাবে হয় সেই জিনিসগুলো লিখে রাখা হয়। তারপরে আমাদের প্রোগ্রামটাকে কোনো কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী মেইনটেনেন্স করা হয়। তো আজকের ক্লাসে আমরা এই প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা এই পুরো বিষয়টা একটা ছোট গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে লেবু মিয়া। তো এই লেবু মিয়া হলেন একজন নতুন প্রোগ্রামার। একদিন কি হলো, একটা কলেজ থেকে তাকে ডাকা হলো। ডেকে তাকে বলা হলো যে ওই কলেজের ছাত্রছাত্রীদের রেজাল্ট বের করার জন্য একটা সফটওয়্যার তৈরি করে দিতে হবে। এখন আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, সেইটা হচ্ছে লেবু মিয়া কি সঙ্গে সঙ্গেই প্রোগ্রাম লেখা শুরু করে দেবে, কোড লেখা শুরু করে দেবে? আপনারা হলে কি করতেন? আপনারা কি সঙ্গে সঙ্গে ভিজুয়াল স্টুডিও কোড খুলে কোডিং শুরু করে দিতেন? অনেকেই হয়তো তাই করতেন, কিন্তু একজন প্রফেশনাল প্রোগ্রামার কখনোই এভাবে কাজ শুরু করেন না। কারণ কোডিং করার আগে তাকে বুঝতে হবে আসলে সমস্যাটা কি, ব্যবহারকারী কি চাই, কি ধরনের তথ্য লাগবে, কি আউটপুট দিতে হবে। এই কারণেই লেবু মিয়া কোডিং শুরু না করে প্রথমে প্রোগ্রাম প্ল্যানিং শুরু করলো। তো এখন আমরা ধাপে ধাপে দেখব যে লেবু মিয়া আসলে কিভাবে কাজটা সম্পন্ন করলো। আমাদের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিত করা, প্রবলেম আইডেন্টিফিকেশন। তো যে কোনো সফটওয়্যার তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসল সমস্যাটা কি সেই জিনিসটা বোঝা। লেবু মিয়া প্রথমে কলেজের শিক্ষকদের কাছে গেল। তো শিক্ষকদের কাছে গিয়ে কি করলো,
সে জানতে চাইলো যে আপনাদের ঠিক কি ধরনের সফটওয়্যার প্রয়োজন, শুধু কি রেজাল্ট তৈরি করার জন্য, নাকি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য, নাকি কলেজের ফিস নেওয়ার জন্য, নাকি স্টুডেন্টদের ইনফরমেশন সংরক্ষণ করতে হবে, এই ধরনের একটি সফটওয়্যার। অর্থাৎ সে আগে বুঝতে চেষ্টা করলো প্রকৃত সমস্যাটা আসলে কি। সবকিছু আলোচনা করার পর জানা গেল এই মুহূর্তে শুধুমাত্র স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ সমস্যাটি এখন পরিষ্কারভাবে চিহ্নিত হলো। একজন ভালো প্রোগ্রামার কখনো প্রবলেম না বুঝে কোডিং শুরু করে না। সমস্যা চিহ্নিত করার পরে আসে দ্বিতীয় ধাপ, সিস্টেম অ্যানালাইসিস অর্থাৎ সিস্টেম বিশ্লেষণ। এবার শুধু সমস্যা জানলেই হবে না, এখন সেই সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। লেবু মিয়া শিক্ষকদের সাথে আবার আলোচনা করলো। সে জানতে চাইলো যে কোন শ্রেণীর কতগুলা সাবজেক্ট আছে, তারপর কোন সাবজেক্টের মার্কস কত, তারপরে জিপিএ হিসাব করতে হবে কিভাবে, তারপরে পরীক্ষার পাস মার্কস কত, তারপর রিপোর্ট কার্ড কেমন হবে, তারপর একজন ছাত্রের কি কি তথ্য সংরক্ষণ করতে হবে। এই ধরনের ইনফরমেশন গুলো লেবু মিয়া সংগ্রহ করার চেষ্টা করলো, কারণ এই ধাপে যত বেশি তথ্য সংগ্রহ করা হবে পরবর্তী ধাপগুলো তত সহজ হবে। এজন্য সিস্টেম অ্যানালাইসিসকে অনেক সময় বলা হয় ইনফরমেশন গ্যাদারিং ফেজ। অর্থাৎ সমস্যা সম্পর্কে যত প্রয়োজনীয় তথ্য আছে সবকিছু সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় এই সিস্টেম অ্যানালাইসিস ধাপে। এখন আমাদের লেবু মিয়া বুঝে গেছে যে আসলে সমস্যাটা কি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তাহলে এখন প্রশ্ন হলো প্রোগ্রামে কি কি তথ্য ইনপুট হিসেবে নেওয়া হবে আর সেই তথ্য ব্যবহার করে কি আউটপুট দেখানো হবে। এই ধাপকেই বলা হয় ইনপুট আউটপুট ডিটারমিনেশন। অর্থাৎ এখন আমরা কথা বলবো প্রোগ্রামের ইনপুট আউটপুট নির্ণয় নিয়ে। ধরুন একজন শিক্ষার্থীর ফলাফল বের করতে হলে কি কি তথ্য লাগবে। অবশ্যই শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার লাগবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, প্রতিটা বিষয়ের নাম্বার, এগুলো হবে ইনপুট। তাহলে এখন প্রোগ্রাম এই নাম্বারগুলো ব্যবহার করে কি করবে? এইগুলা ব্যবহার করে প্রোগ্রাম কি কাজ করবে? টোটাল ক্যালকুলেশন করবে, তারপরে জিপিএ ক্যালকুলেশন করবে, তারপরে গ্রেড নির্ণয় করবে। এগুলো হবে প্রসেসিং, এই ক্যালকুলেশন গুলা। আর সবশেষে স্ক্রিনে কি দেখাবে? এই যে আমরা টোটাল নির্ণয় করলাম, জিপিএ নির্ণয় করলাম, গ্রেড নির্ণয় করলাম, এগুলাকে আউটপুটে দেখাবে এবং ওই স্টুডেন্ট পাস নাকি ফেল এই জিনিসটাও ক্যালকুলেশন করবে। তাহলে প্রথমে ইনপুট, তারপর প্রসেসিং এবং সবশেষে আউটপুট। এভাবে আগে থেকেই ঠিক করে রাখলে প্রোগ্রাম লেখা অনেকটাই সহজ হয়ে যায়। লেবু মিয়া জানে কি ইনপুট লাগবে, কি আউটপুট লাগবে। এখন সে সরাসরি কোডিং শুরু করলো না, সে প্রথমে অ্যালগরিদম লিখলো। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? আসলে সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে লিখিত পরিকল্পনাটাই হচ্ছে অ্যালগরিদম। একটি রান্নার রেসিপির কথা চিন্তা করুন। প্রথমে কি করবেন, তারপরে কি করবেন, শেষে কি করবেন, সবকিছু ধাপে ধাপে লেখা থাকে। অ্যালগরিদমও ঠিক তেমন। লেবু মিয়া লিখলো স্টার্ট, তারপর নম্বর ইনপুট নাও অর্থাৎ ইনপুট মার্কস, তারপরে টোটাল বের করো অর্থাৎ ক্যালকুলেট টোটাল, তারপরে ক্যালকুলেট জিপিএ, তারপরে কি প্রিন্ট রেজাল্ট অর্থাৎ রেজাল্টটা দেখাও এবং সবশেষে এন্ড। দেখুন এখানে এখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় নাই, কিন্তু এটি শুধুই সমস্যা সমাধানের একটা পরিকল্পনা। এ কারণে অ্যালগরিদমকে বলা হয় ব্লুপ্রিন্ট অফ প্রোগ্রামিং লজিক, অর্থাৎ প্রোগ্রামিং লজিকের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। ব্লুপ্রিন্ট কাকে বলা হয়? অ্যালগরিদমকে। অ্যালগরিদম লেখার পরে লেবু মিয়া ভাবলো এটা যদি ছবির মাধ্যমে দেখানো যায় তাহলে আরো জিনিসটা সহজ হবে। তো সেখান থেকে আসে আসলে এই যে ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট আসলে কি? ওই যে আমরা কিছুক্ষণ আগে পরিকল্পনা করেছি সে পরিকল্পনার কি চিত্রভিত্তিক রূপ, যেটাকে আমরা বলি যে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপটাই হচ্ছে ফ্লোচার্ট। মানে যে ধাপগুলো আমরা লিখেছিলাম সেগুলোকে বিভিন্ন সিম্বল ব্যবহার করে চিত্র অঙ্কন করতে হবে। এখানে দেখুন প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে এই যে প্রসেসিং, তারপরে কি আবার
আউটপুট এবং সবশেষে এন্ড। ফ্লোচার্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দেখলেই পুরো প্রোগ্রামের ফ্লো বোঝা যায়। বিশেষ করে যখন একাধিক প্রোগ্রামার একটি প্রজেক্টে কাজ করেন তখন ফ্লোচার্ট তাদের মধ্যে যোগাযোগ সহজ করে দেয়। এখন পর্যন্ত লেবু মিয়া প্রবলেম বুঝেছে, অ্যানালাইসিস করেছে, অ্যালগোরিদম তৈরি করেছে, ফ্লোচার্ট এঁকেছে। এখন প্রশ্ন হলো প্রোগ্রাম কোন ভাষায় লেখা হবে। কারণ কম্পিউটার তো বাংলা বা ইংরেজি বোঝে না, প্রোগ্রামারকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, যেমন পাইথন, জাভা, সি শার্প অথবা অন্য কোনো ভাষা। এখন প্রশ্ন হলো লেবু মিয়া কোন ভাষায় লিখবে। আমাদের এই কোর্সে যেহেতু পাইথন শেখানো হচ্ছে তাই লেবু মিয়া পাইথনটাকেই নির্বাচন করলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্বাচন অনেক সময় প্রজেক্টের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়, কিন্তু একটি ভাষা নির্বাচন না করে কোডিং শুরু করা সম্ভব নয়। অর্থাৎ আমরা যখন কোডিং শুরু করব তখন অবশ্যই আমাদের একটা ভাষা নির্ধারণ করে নিতে হবে। এইবার শুরু হলো আসল প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রাম কোডিং। এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে লেবু মিয়া পাইথনে প্রোগ্রাম লেখা শুরু করলো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কোডিং মানে নতুন করে চিন্তা করা নয়, কোডিং মানে আগে তৈরি করা পরিকল্পনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুযায়ী লিখে ফেলা। যদি প্ল্যানিং ভালো হয় তাহলে কোডিং অনেক সহজ হয়ে যায়, কিন্তু প্ল্যানিংই যদি ভুল হয় তাহলে যত ভালো প্রোগ্রামারই হন না কেন প্রোগ্রামে সমস্যা হবেই। তাই একজন দক্ষ প্রোগ্রামারের পরিচয় শুধুমাত্র ভালো কোডিং নয়, ভালো প্ল্যানিংও। এখন লেবু মিয়া প্রোগ্রাম লিখে ফেলেছে এবং কোড লিখে কি কাজ শেষ হয়ে যায়? না, কোড লিখলেই কাজ শেষ হয়ে যায় না, কারণ কম্পিউটার সরাসরি পাইথন কোড বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 0101 এই ধরনের জিনিসগুলা। তাই পাইথন প্রোগ্রামকে প্রথমত ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়, তারপর কম্পিউটার সেই নির্দেশনা অনুসারে কাজ করে এবং আমাদের আউটপুট দেখায়। এখানে একটি বিষয় মনে রাখবেন, আর সেটা হচ্ছে যে পাইথন কিন্তু একটি ইন্টারপ্রিটার বেসড ল্যাঙ্গুয়েজ। তবে আমাদের পাঠ্য বইয়ে এই ধাপটিকে প্রোগ্রাম কম্পাইলেশন নামে উল্লেখ করা হয়েছে, তাই পরীক্ষার জন্য বইয়ের পরিভাষা মনে রাখবেন। তো এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে কম্পাইলিং প্রসেসটা কি। এখানে আমাদের পাইথনের লেখা কোড এবং সেটাকে আমরা ট্রান্সলেটর প্রোগ্রামে দিয়ে দিলাম। তো আমাদের এই ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে ট্রান্সলেটর প্রোগ্রামটা কি? এটা হচ্ছে একটা পাইথনের ইন্টারপ্রেটার। সো পাইথনের ইন্টারপ্রেটার থেকে আউটপুট হিসেবে আমরা কি পাবো? মেশিন কোড। মেশিন কোড মানে কি আমরা জানি যে 0101 অর্থাৎ বাইনারিতে লেখা কোড, এবং এই কোডটা যখন আমাদের কম্পিউটারের ভেতরে ইনপুট দেওয়া হবে তখন কম্পিউটার বুঝতে পারবে আসলে কি কোড লেখা হয়েছে এবং সে অনুযায়ী কম্পিউটার কাজ করবে। এখন লেবু মিয়া প্রোগ্রাম লিখে ফেলেছে, কিন্তু একজন ভালো প্রোগ্রামার কি প্রোগ্রাম লিখে ক্লায়েন্টের হাতে দিয়ে দেন? অবশ্যই না। এখন তাহলে প্রোগ্রামটি ভালোভাবে পরীক্ষা করতে হবে। এই ধাপকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং। ধরুন একজন ছাত্রের জিপিএ হওয়ার কথা ছিল 4.00 কিন্তু প্রোগ্রাম দেখাচ্ছে 3.50, অথবা একজন ছাত্রের মোট নম্বর 450 হওয়ার কথা কিন্তু প্রোগ্রাম দেখাচ্ছে 405। এগুলা কি নির্দেশ করে? প্রোগ্রামের কোথাও না কোথাও তাহলে ভুল আছে। প্রোগ্রামিং এ এই ভুলকে বলা হয় বাগ। সেটা এখানে আমরা বলতেছি যে প্রোগ্রাম চালিয়ে দেখা গেল যে একজন ছাত্রের জিপিএ ভুল এসেছে, লেবু মিয়া ভুল খুঁজে বের করলো এবং ঠিক করলো। আর এই যে বললাম যে প্রোগ্রামের ভুল খুঁজে বের করা হলো, এই প্রোগ্রামের এই ধরনের ভুলকে বলা হয় হচ্ছে বাগ। আর এই ভুলকে ঠিক করার যে প্রসেসিংটা ঠিক করাটাকে বলা হয় ডিবাগিং। তাহলে প্রোগ্রামের ভুল খুঁজে বের করার এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে বাগ, এবং এই ভুল খুঁজে বের করে সেই ভুলটাকে সংশোধন করাটাই হচ্ছে ডিবাগিং। তো এখানে আর একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আসলে ভুল হওয়া কোনো অস্বাভাবিক বিষয় না। পৃথিবীর অনেক বড় বড় সফটওয়্যার যেমন উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ফেসবুক সব জায়গাতেই বাগ পাওয়া যায়, কিন্তু একজন দক্ষ প্রোগ্রামারের কাজ হচ্ছে যে যেখানে বাগ থাকে সেই বাগটা খুঁজে বের করে তার সমাধান নিজেই করে, এবং এটাকে আমরা কি বললাম? ডিবাগিং। তাই কোডিং শেষ মানেই কিন্তু কাজ শেষ না। টেস্টিং এবং ডিবাগিং এই দুটি ধাপও সমান গুরুত্বপূর্ণ। এখন ধরুন লেবু মিয়া খুব সুন্দর একটা সফটওয়্যার তৈরি করে ফেলছে, কিন্তু 6 মাস পরে সে নিজেই ভুলে গেল যে প্রোগ্রামের কোন অংশ কি কাজ করতেছে।
অথবা অন্য একজন প্রোগ্রামার এসে এই প্রজেক্টে কাজ করতে চাইলো, তখন কি হবে? এজন্যই প্রয়োজন হয় একটা জিনিস, সেটাকে আমরা বলি ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনে কি হয় যে কিভাবে প্রোগ্রাম ব্যবহার করতে হবে, কি কি ফিচার আছে, কোথায় সমস্যা হলে কি করতে হবে। আর ডকুমেন্টেশন বলতে বোঝায় প্রোগ্রাম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিখে রাখা, যেমন প্রোগ্রাম কিভাবে ব্যবহার করতে হবে, তারপরে প্রোগ্রামে কি কি ফিচার আছে, তারপরে প্রোগ্রামের কোথায় সমস্যা হলে কি করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো। সহজভাবে বললে ডকুমেন্টেশন হলো প্রোগ্রামের ইউজার ম্যানুয়াল এবং ডেভেলপার গাইড। একটি প্রফেশনাল সফটওয়্যার প্রজেক্টে ডকুমেন্টেশন ছাড়া কাজ কিন্তু কল্পনাই করা যায় না। সো আমাদের ডকুমেন্টেশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম পরিকল্পনার প্রসেসের ভেতরে। তো প্রোগ্রাম তৈরি হলো, টেস্টিং শেষ হলো, ডকুমেন্টেশন হলো, এখন প্রশ্ন হলো প্রোগ্রাম ব্যবহার করবে কিভাবে। তো এখন প্রোগ্রামটি ইউজারের কম্পিউটারে ইনস্টল করতে হবে, এ ধাপকেই বলা হয় ইনস্টলেশন। আমাদের গল্পে সেই লেবু মিয়া আমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে স্কুলের কম্পিউটারে ইনস্টল করে দিল। এখন শিক্ষকরা সফটওয়্যারটা চালু করে স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রোগ্রাম এখন বাস্তবে ব্যবহার করার জন্য প্রস্তুত। এখন অনেকেই মনে করে যে সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেলেই হয়তো বা কাজ শেষ, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো। সফটওয়্যারের সবচেয়ে দীর্ঘ সময় কাটে মেইনটেনেন্সে, যেটাকে আমরা কি বলি বাংলাতে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। ধরুন 6 মাস পরে সরকার নতুন গ্রেডিং সিস্টেম চালু করলো। আগে জিপিএ হিসাব করা হতো একভাবে, এখন নিয়ম পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এখন আবার নতুন নিয়ম অনুযায়ী আবার সফটওয়্যার আপডেট করতে হবে, হয়তো নতুন কোনো ফিচার যোগ করতে হবে, অথবা অন্য কোনো বাগ পাওয়া গেছে সেটাও ঠিক করতে হবে। এই আপডেট, বাগ ফিক্স, পারফরমেন্স ইমপ্রুভ এবং নতুন ফিচার যোগ করার এই পুরো কাজটাকেই বলা হয় হচ্ছে মেইনটেনেন্স। তাই সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে কখনো পুরোপুরি শেষ হয় না। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারকে নিয়মিত উন্নত করতে হয়। এই ছিল প্রোগ্রাম পরিকল্পনার প্রসেস। তো চলুন আজকের পুরো ক্লাসটি মাত্র 1 মিনিটে রিভিশন করি। তাহলে আমরা প্রথমে কি কাজ করলাম, যে প্রথমে আমরা প্রবলেম চিহ্নিত করি। স্কুলের চাহিদা অনুযায়ী আমরা কি করলাম, আমাদের প্রবলেম খুঁজে বের করলাম। তারপর সিস্টেম অ্যানালাইসিস করি, অর্থাৎ তথ্য সংগ্রহ করলাম। তথ্য সংগ্রহ করার পরে ইনপুট এবং আউটপুট দেখলাম, যে আমরা কি কি ইনপুট নেব এবং কি কি আউটপুট দেখাবো। তারপরে আমরা অ্যালগরিদম তৈরি করলাম। অ্যালগরিদম থেকে আমরা কি জানি যে খুব ইজিলি আমরা ফ্লোচার্ট তৈরি করে ফেলতে পারি। ফ্লোচার্ট তৈরি করার পরে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করলাম। এখানে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লেখার পরে আমাদের কি হয়, যে প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়, যার জন্য কম্পাইল করতে হবে। সো আমরা কম্পাইল করলাম। কম্পাইল করার পরে টেস্টিং এন্ড ডিবাগিং, অর্থাৎ আমাদের প্রোগ্রামের ভিতরে কোনো ভুল আছে কিনা সেই ভুলগুলা খুঁজে বের করে সেগুলা সলভ করে দিলাম। তারপরে আমাদের সফটওয়্যার কিভাবে চলবে, কিভাবে চালাইতে হবে, বা সফটওয়্যারের ভিতরে কি কি আছে, এই জিনিসগুলো ডকুমেন্টের ভেতরে লিখে রাখলাম। রাখার পরে আমাদের কি কাজ করতে হবে, যে আমরা এখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার জন্য রেডি। তাহলে সফটওয়্যারটা একটা কম্পিউটারের ভিতরে ইনস্টল করে দেওয়া হলো। ইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কি কাজ শেষ হয় নাই। তারপরে কি কাজ করতে হবে, আমাদের সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়ার পরে ভবিষ্যতে বিভিন্ন সময় কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হলে সেইগুলা ঠিকঠাক করে দিয়ে আসতে হবে, যেটাকে আমরা আপডেট অ্যান্ড মেইনটেনেন্স বলতেছিলাম। তো এই পুরো ধাপগুলোকে একসাথে বলা হয় প্রোগ্রাম প্ল্যানিং প্রসেস অথবা প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রসেস। আপনি যদি এই ধাপগুলো মনে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা অনেক সহজ হয়ে যাবে। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বদলাতে পারে, কিন্তু সফটওয়্যার তৈরির এই মৌলিক প্রসেস সব সময় সব জায়গাতে একই থাকে। তো আজকের ক্লাস এখানেই শেষ, এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় এখানে শেষ হয়ে যাচ্ছে। আশা করি প্রোগ্রাম প্ল্যানিং প্রসেস বিষয়টা এখন আপনাদের কাছে অনেক সহজ এবং পরিষ্কার মনে হচ্ছে। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আপনার কোনো প্রশ্ন অথবা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান।
আর এমন আরও সহজ ও মানসম্মত বাংলা প্রোগ্রামিং টিউটোরিয়াল পেতে semicolon.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর পরবর্তী ক্লাসে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়, পাইথনের মৌলিক ধারণা। সেখানে আমরা জানব পাইথন কি, এর ইতিহাস, বৈশিষ্ট্য এবং কেন পাইথন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।